জানাই। আজকে আমি তোমাদের মৌলিক স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। দেখো, মৌলিক স্বরধ্বনি কাকে বলে বলো তো? যে স্বরধ্বনিগুলিকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেগুলিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টা। কি কি বলতো? হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ, অ এবং আ। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আমরা যদি 1 2 করে লিখি তাহলে 1 নম্বরে হচ্ছে এই কিন্তু পড়ছে হ্রস্ব ই, 2 নম্বরে হ্রস্ব উ, 3 নম্বরে এ, 4 নম্বরে দেখো ও, 5 নম্বরে এ, 6 নম্বরে কি বলতো অ এবং 7 নম্বরে রয়েছে আ। এই যে নম্বর অনুযায়ী সাজানো, হ্রস্ব ই দিয়ে শুরু করা, এই ব্যাপারটা তোমাদের অনেক কাজে লাগবে। তাই এই যে সাজানোর ব্যাপারটা কিন্তু তোমরা এই নম্বর অনুযায়ী যেভাবে আমি সাজালাম এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, এই ব্যাপারটা আমি ওপরে লিখে দিচ্ছি ছকে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7। হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ, অ এবং আ। তাহলে এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। দেখো, মৌলিক স্বরধ্বনির মধ্যে দেখো কতগুলো ভাগ ভাগ করে আরো বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়েছে। কোনটাকে কি বলবো, কোন স্বরধ্বনিটার নাম কি, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো সেটা আমি একটা ছকের মাধ্যমে উপরে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে ছক, এটা আজকে আমি তোমাদের বোঝাবো এই ছকটা কি করে হলো। তাহলে এই ছকের যে এক একটা এখানে প্রসারিত, এখানে সম্মুখ, এখানে কেন্দ্রীয়, আমি কি করে লিখলাম, কি করে এই প্রকারগুলো শাখাগুলো বেরোলো, তা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের আলোচনা করব। তো আমি এটা মুছে দিই। দেখো, এটা আলোচনার শুরুতে আমি এই ছকটা বড় করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল। দেখো, প্রথমে ওই যে সাজানোটা, এটা কিন্তু তোমরা ভুলে গেলে হবে না। প্রথমে হ্রস্ব ই, কি বলতো? হ্রস্ব ই, তারপর হ্রস্ব উ, ঠিক আছে? হ্রস্ব উ, তারপরে দেখো এ, তারপর ও, তারপর কি বলতো এ, তারপর কি, তারপর হচ্ছে এ, তারপর ও এবং সব শেষে নিচে কি বলতো আ, নিচে আ। হয়ে গেল। দেখো, আমাদের উচ্চারণ অনুসারে আমাদের যে উচ্চারণ করছি, কখনো হয়তো জিভের ওঠানামা হচ্ছে, কখনো ঠোঁট সংকুচিত প্রসারিত হচ্ছে, সেই অনুসারেই কিন্তু এই প্রকারভেদগুলো হয়েছে। তাহলে 2 রকম ভাবে, একটা হচ্ছে একটা ক্ষেত্রে দরকার রয়েছে আমাদের জিভ, ঠিক আছে, জিহ্বা যেটাকে বলা হচ্ছে, তাহলে জিভের ওঠানামা। আর একটা হচ্ছে কি বলতো আমাদের ঠোঁট, ঠোঁট, জিভ আর ঠোঁট। তাহলে প্রথমে দেখো আমি লিখে রেখেছি হ্রস্ব ই, এ, এ, আর এইদিকে হ্রস্ব উ, ও আর অ। তাহলে এই 3টে, ঠিক আছে, এই যে 3টে, এই 3টে, এই 3টেকে কি বলেছি বলতো? সম্মুখ বলেছি, সম্মুখ স্বরধ্বনি।
এই তিনটে হচ্ছে সম্মুখ স্বর। তাহলে এই তিনটে সম্মুখ স্বর কেন বলো তো? কেন? কারণ এই তিনটে স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করব, আমাদের জিভটা, ঠিক আছে, এই যে আমি লিখে রেখেছি জিভ, আমাদের জিভটা, ঠিক আছে, সামনের দিকে, ঠিক আছে, কোন দিকে? সামনের দিকে এগিয়ে আসবে, কখনো পেছন দিকে চলে যাবে, কখনো আবার মাঝামাঝি স্থানে অবস্থান করবে। সেই অনুসারেই কিন্তু এর নাম। যদি সামনের দিকে এগিয়ে আসে তাহলে সেটা হবে সম্মুখ। আবার যদি পেছনের দিকে যায়, ঠিক আছে, পেছনের দিকে, তাহলে কি হবে বলতো? পশ্চাৎ। আবার যদি মাঝামাঝি অবস্থানে থেকে যায় তখন সেটা হবে কেন্দ্রীয়। কি হবে? কেন্দ্রীয়। তাহলে এটা কি অনুসারে ভাগটা হলো? এটা ভাগটা হচ্ছে, এই ভাগের ক্ষেত্রে আমাদের জীবটা কিন্তু জড়িয়ে আছে। জিভের অবস্থান কি বলতো? জিভের অবস্থান। তাহলে জিভের, আমাদের জিভের অবস্থান, এই জিভের অবস্থান অনুসারে আমরা কিন্তু তিনটে ভাগ পেয়ে গেলাম। এই তিনটে ভাগ, একটা হচ্ছে সম্মুখ, সম্মুখ, তারপর হচ্ছে পশ্চাৎ, আর একটা কেন্দ্রীয়। কি? কেন্দ্রীয়। তাহলে আমাদের এই যে জীব, এই জীবের অবস্থান অনুসারে, ঠিক আছে, জীবের অবস্থান অনুসারে আমাদের মৌলিক স্বরধ্বনির ভাগ কটা বলো তো? আমাদের মৌলিক স্বরধ্বনি কিন্তু জীবের অবস্থান অনুসারে তিনটে ভাগ রয়েছে। তিনটে ভাগের মধ্যে একটা হচ্ছে সম্মুখ স্বর, তারপরে আর একটা রয়েছে পশ্চাৎ স্বর, আর একটা রয়েছে কেন্দ্রীয় স্বর। তাহলে সম্মুখ স্বর কাকে বলে? এই যে দেখো আমি লিখে রেখেছি সম্মুখ স্বর। সম্মুখ স্বর কখন বলবো বলতো? যখন আমরা কোনো একটা শব্দ উচ্চারণ করব, উচ্চারণ করার সময় আমাদের জিভটা মুখের ভেতরে, ভালো করে লক্ষ্য করবে, যদি সামনের দিকে এগিয়ে আসে, যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে আসে, তখন সামনের দিকে এগিয়ে আসলেই তাকে কি বলবো বলতো? তাকে বলবো সম্মুখ স্বর। যেমন আমরা হ্রস্ব ই, একটু ভালো করে লক্ষ্য করো, হ্রস্ব ই, হ্রস্ব ই, দেখো আমাদের জিভটা দেখবে কিন্তু অল্প হলেও সামনের দিকে এগিয়ে আসছে। তারপর আবার ভালো করে লক্ষ্য করো, এ, এ, তারপরে দেখো আবার বলো অ্যা, অ্যা। তাহলে দেখো এই তিনটে, দেখতে পাচ্ছ, এই তিনটে বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিভটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। আর সেই জন্যই এই তিনটেকে আমরা কি বলবো বলতো? সম্মুখ স্বর বা সম্মুখ স্বরধ্বনি। আবার দেখো বিপরীতে চলে এসো, আবার যদি আমাদের জিভটা সামনে না এসে পেছন দিকে যায়, সব সময় কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? টানটা কোন দিকে থাকবে? পেছন দিকে, মুখের ভেতরে পেছন দিকে। যদি পেছন দিকে যায় তাহলে তখন সেগুলোর নাম হয়ে যায় পশ্চাৎ স্বরধ্বনি। তা পশ্চাৎ স্বরধ্বনিও আমাদের তিনটি রয়েছে। কি বলতো? হ্রস্ব উ, ও, আর অ। তুমি একটু ভালো করে লক্ষ্য করে উচ্চারণ করবে, ঠান্ডা মাথায়, আস্তে আস্তে, তাহলে বুঝতে পারবে যে এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভগুলো কোথায় যায়? জিভটা পেছনের দিকে যায়। যেমন দেখো হ্রস্ব উ, ও, অ, দেখো জিভটা কোন দিকে যাচ্ছে? পেছন দিকে যাচ্ছে কিন্তু যতটা সম্ভব মুখের ভেতরে, তাই পেছন দিকে যাচ্ছে। তাই এই তিনটে, ঠিক আছে, হ্রস্ব উ, ও, আর অ, এই তিনটে হচ্ছে মৌলিক স্বরের মধ্যে পশ্চাৎ স্বর, ঠিক আছে, পশ্চাৎ স্বর। বুঝতে পারলে? তারপরে দেখো আর একটা রয়েছে কেন্দ্রীয় স্বর। জিভ সামনে এলো, হয়ে গেল সম্মুখ স্বর। জিভ পেছন দিকে গেল, হয়ে গেল পশ্চাৎ স্বর। এবার জিভ যদি সামনে বা পেছনে কোনো দিকেই না যায়, মাঝামাঝি স্থানে অবস্থান করে, তাহলে সেটা কি হবে? কেন্দ্রীয় স্বর। আ, আ, দেখো সামনেও যাচ্ছে না, পেছনেও যাচ্ছে না,
একেবারে মাঝামাঝি স্থানে অবস্থান করছে মুখের ভেতরে, তাই আটা কি বলতো, কেন্দ্রীয় স্বর। তাহলে জিভের অবস্থান অনুসারে আমাদের মৌলিক স্বরধ্বনির তিনটে প্রকার আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, সামনের দিকে জিভ গেলে সম্মুখ, পেছন দিকে পশ্চাৎ, মাঝে অবস্থান করলে কেন্দ্রীয়। ঠিক আছে, তাহলে জিভের অবস্থান অনুসারে কিন্তু তিনটে ভাগ হয়ে গেল। এটা মুছে দিই একটু। দেখো, আমরা ঠোঁটে পরে যাব, যেহেতু এখন আমরা জিভের ব্যাপারটা আলোচনা করছি, এটা আগে ভালো করে শেষ করে দিই। যেমন জিভকে কেন্দ্র করে, জিভের অবস্থানকে কেন্দ্র করে আমরা ভাগ করলাম। এবার আমরা জিভের ওঠা নামা, ঠিক আছে, এবার আমরা কি করব, জিভের ওঠা নামা, জিভের জিভের কি ওঠা নামা, ওঠা নামা। এই দেখো, জিভের ওঠা নামা অনুসারে দেখো চারটি ভাগ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তাহলে জিভের ওঠা নামা অনুসারে আমরা যদি মৌলিক স্বরধ্বনিকে ভাগ করি, তাহলে আমরা চারটে ভাগ কিন্তু পেয়ে যাচ্ছি। এই চারটি ভাগের মধ্যে 1 নম্বরে রয়েছে দেখো উচ্চ, কি বলতো, উচ্চ। তারপরে রয়েছে উচ্চ, উচ্চ মধ্য। তারপরে কি রয়েছে বলো, নিম্ন মধ্য, কি নিম্ন মধ্য। তারপরে দেখো কি রয়েছে বলো তো শেষে, নিম্ন। তাহলে জিভের ওঠানামা অনুসারে মৌলিক স্বরধ্বনির কটা প্রকার, চারটি প্রকার। তাহলে এই চারটি প্রকার আমরা আলোচনা করি এবার বিস্তারিতভাবে। তাহলে দেখো, আমি ছকটা তোমাদের এখানে টেনে নিই। এবার কিন্তু দেখো, আমরা এই বরাবর কিন্তু গুনেছিলাম, ঠিক আছে, এই বরাবর। এর আগে যখন আমরা করলাম জিভের অবস্থান অনুসারে ভাগ, এই যে সম্মুখ এবং পশ্চাৎ, ঠিক আছে, সম্মুখ, সম্মুখ স্বর, সম্মুখ স্বর এবং পশ্চাৎ স্বর যখন আমরা আলোচনা করলাম, একটু আগে যখন আমরা এই দুটো আলোচনা করলাম, কি করেছিলাম না, পুরো, ঠিক আছে, ওপরের থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে, সম্মুখ, সম্মুখ স্বর। তাহলে আমরা এই বরাবর একদম পুরোটা ধরে নিয়েছিলাম, পশ্চাতের সময় এই বরাবর পুরোটা ধরেছি, এবং শেষে তো আ আছে। আর নম্বরে যদি ধরতে যাও, তাহলে দেখো এখানে হ্রস্ব ই, তারপরে এ, তারপরে ছিল এ, তাহলে 1, তারপর 3, তারপর 5, অর্থাৎ যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো ছিল সম্মুখ। তারপর যেগুলো জোড় সংখ্যা ছিল, দেখো দেখো জোড় সংখ্যা, হ্রস্ব উ, তারপরে দেখো ও, তারপরে ছিল অ, জোড় সংখ্যাগুলো হয়েছিল পশ্চাৎ স্বর, পশ্চাৎ স্বর। আর শেষে যেটা বেঁচে ছিল 7 নম্বর, সেটা হয়েছিল কেন্দ্রীয় স্বর। এবার দেখো সম্মুখ স্বর তো এটা তো গেল। এবার যখন আমরা জিভের ওঠানামা অনুসারে ভাগ করব, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, তখন কিন্তু আমরা এই সাইড বরাবর যাব, ঠিক আছে। কোন দিকে যাব, এই দিকে যাব, একেবারে এই দিকে, দুটো দুটো করে ধরবো। তাহলে চলে গেলাম এই দিকে, তাহলে এই যে আমি তীর দিলাম, ঠিক আছে। তাহলে হ্রস্ব ই আর হ্রস্ব উ, এটা কি বলতো, উচ্চ স্বর। কি এটা, উচ্চ স্বর, দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে উচ্চ স্বর। তারপরে এ এবং ও, আবার এই দিকেই যাব, এ এবং ও, এটা কি বলতো, উচ্চ মধ্য, এটা হচ্ছে উচ্চ মধ্য স্বর। আবার দেখো এই দুটোকে ধরছি, আ না সরি,
এ এবং অ। এটা কি? এ এবং অটা হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য, নিম্ন মধ্য হয়ে গেল। এবং শেষে দেখো আদ আছে একটা, এটা কি বলতো? একেবারে নিম্ন, বুঝতে পারলে? নিম্ন। তাহলে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জীব মুখ গহ্বরের সবচাইতে উপরে অবস্থান করে, আমাদের এই জিহ্বা মুখ গহ্বরের সবচেয়ে উপরের স্থানে অবস্থান করে, তখন সেটাকে কি বলবো বলতো? উচ্চ স্বর। উচ্চ স্বরের সংখ্যা কটা? দুটো, হ্রস্ব ই এবং হ্রস্ব উ। যদি আমরা ওই সাতটা দেখো আমরা নম্বর অনুযায়ী সাজিয়েছি, তাহলে কত নম্বর এবং কত নম্বরটা উচ্চ স্বর দেখতে পাচ্ছ? হ্রস্ব ই দেখো 1 নম্বরে রয়েছে এবং হ্রস্ব উ দেখো 2 নম্বরে রয়েছে। তাহলে 1 এবং 2 নম্বরেরটা হচ্ছে কি বলতো? উচ্চ স্বর। কেন উচ্চ স্বর বললাম? কারণ জিহ্বা সবচাইতে উঁচু স্থানে অবস্থান করে, ঠিক আছে? মানে অবস্থান মানে কি? উঠে যায় সবচাইতে উপরে, ওঠানামা করে তো জিভটা, সবচাইতে উপরে উঠে যায়, উপরে অবস্থান করে। তারপরে দেখো চলে এসো, তারপরে এ এবং ও, এটা কি বলতো? উচ্চ মধ্য। এ এবং ও কেন উচ্চ মধ্য? কারণ আমরা যখন এই দুটো ধ্বনি উচ্চারণ করব, তখন আমাদের জিভটা উচ্চ স্বরের কিছুটা নিচে অবস্থান করবে। আমাদের জিভ সবচাইতে ওপরে ছিল যখন আমরা হ্রস্ব ই এবং হ্রস্ব উ উচ্চারণ করলাম, কিন্তু যখন আমরা এ এবং ও উচ্চারণ করব, জিভটা তার চাইতে অপেক্ষাকৃত একটু নিচে থাকবে, ঠিক আছে? একটু নিচে নেমে যাবে। তাই এটার নাম কি বলতো? উচ্চ মধ্য স্বর। যদি কাকে বলে, কি বলবে? যে বলবে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভটা উচ্চ স্বরের কিছুটা নিচে অবস্থান করে মুখের ভেতরে, তখন তাকে বলা হয় উচ্চ মধ্য স্বর। তাহলে নম্বর অনুযায়ী কোন দুটো উচ্চ মধ্য স্বর বলো তো? ওই যে দেখো 3 নম্বর, 3 নম্বরে দেখো এ রয়েছে, আর একটা ও দেখো ও রয়েছে 4 নম্বর। তাহলে পর পর যাচ্ছে দেখো, 1 2 হলো উচ্চ স্বর এবং 3 4 কি হয়ে গেল? উচ্চ মধ্য স্বর। তারপরে চলে এসো নিম্ন মধ্য স্বর। তাহলে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ উচ্চ মধ্যের থেকেও কিছুটা নিচে অবস্থান করে, আমাদের জিভ এই যে জিহ্বা মুখের ভেতরে উচ্চ মধ্য যেরকম ভাবে ছিল, যে স্থানে ছিল জিভটা, তার চাইতে আরো একটু নিচে নেমে যায়, তখন সেটা কি হয়ে যায় বলতো? নিম্ন মধ্য স্বর। উচ্চারণ করে দেখো ভালোভাবে, এ, তারপরে দেখো অ। তাহলে দেখো যখন আমরা এটা উচ্চারণ করব হ্রস্ব ই হ্রস্ব উ, তাহলে জিভ সব চাইতে উপরে থাকছে। তারপর যখন আমরা বলবো এ ও, দেখো একটু নিচে নেমে গেছে। তারপর যখন আমরা বলছি এ অ, দেখো আরো একটু নিচে নেমে গেছে। তাহলে এটার নাম কি বলতো? নিম্ন মধ্য। তাহলে কোন দুটো নিম্ন মধ্য? তাহলে নম্বর অনুযায়ী দেখো 5 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর হচ্ছে কি বলতো? নিম্ন মধ্য স্বর। আর বাকি রয়েছে আর একটা, দেখো আ, আটা কি বলতো? নিম্ন স্বর। কেন নিম্ন? দেখো উচ্চারণ করে দেখো, এর চাইতে কিন্তু আর জিভ নিচে নামতে পারবে না। আ, আ, দেখো আর জিভের চাইতে নিচে নামবে, একেবারে নিচে বসে এসে, তাহলে সব চাইতে নিচে অবস্থান করছে আমাদের জিভটা। তাহলে এই যে জীবের ওঠানামা অনুসারে দেখতে পাচ্ছ, সবচাইতে ওপরে উঠে গেল তখন হয়ে গেল উচ্চ, একটু নিচে নামলো উচ্চ মধ্য, তার চাইতে আর একটু নিচে নামলো নিম্ন মধ্য, একেবারে সবচাইতে নিচে নেমে গেল তখন হয়ে গেল নিম্ন। বুঝতে পারলে? তাহলে ওই যে দেখো আমাদের নম্বর অনুযায়ী 7 নম্বর স্বরটা কিন্তু হচ্ছে নিম্ন স্বর। তাহলে জিভকে কেন্দ্র করে যে দুটো ভাগ হলো, একটা হচ্ছে জিভের অবস্থান, যেখানে ছিল সম্মুখ স্বর এবং পশ্চাৎ স্বর। তারপর জিভের ওঠানামা, তাতে যে আমরা 4টি ভাগ পেলাম, উচ্চ স্বর, উচ্চ মধ্য স্বর, নিম্ন মধ্য, নিম্ন, আমাদের কিন্তু আলোচনা হয়ে গেল। তাহলে আমাদের জিভকে কেন্দ্র করে যে ভাগ সেটা কিন্তু শেষ হলো। এবার আমরা চলে যাব কিসে? ঠোঁটে।
তার আগে একটু মুছে দিই বোর্ডটা। এবার আমরা ঠোঁটের অবস্থান অনুসারে ভাগ করব। ঠোঁটের অবস্থান, ঠিক আছে, কি বলতো, ঠোঁটের অবস্থা, ঠোঁটের অবস্থা বলতে গেলে, ঠিক আছে, অবস্থান নয়, অবস্থাটা ঠিক আছে। তাহলে ঠোঁটের অবস্থা অনুসারে কিন্তু দুটো ভাগ আমরা করতে পারছি মৌলিক স্বরকে। একটা হচ্ছে দেখো এইদিকে, একটা হচ্ছে প্রসারিত, কি বলতো, প্রসারিত। আর একটা দেখো এই পারে চলে এসো, কুঞ্চিত। আর একটা কি, কুঞ্চিত। তাহলে দুটো ভাগ হয়ে যাচ্ছে ঠোঁটের অবস্থা অনুসারে। তাহলে এই যে দেখো আমি একটা ছবি এঁকে রেখেছি, এই যে দেখো নিচের ঠোঁট আর এটা ওপরের ঠোঁট। ওপরের ঠোঁটটাকে কি বলে বলতো, ওপরেরটাকে বলা হয় ওষ্ঠ। ওষ্ঠ, এই যে আমাদের ঠোঁট, ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁট, এই ওপরের ঠোঁটটাকে কি বলা হয় বলতো, ওষ্ঠ বলা হয়। আর এই যে দেখো এই যে নিচের ঠোঁট, এটাকে বলা হয় অধর। কি বলা হয়, অধর। তাহলে ওষ্ঠ এবং অধর। তো দেখো প্রসারিত কখন বলতো, প্রসারিত মানে স্বাভাবিকভাবেই দেখবে আমাদের ঠোঁটটা কি হবে, আস্তে 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 প্রসারিত হবে। দেখো, দেখো হচ্ছে প্রসারিত, প্রসারিত। আর কুঞ্চিত, একেবারে আস্তে আস্তে কি হবে, কুঞ্চিত হয়ে গোল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রসারিত কোনগুলো বলো তো, প্রসারিত দেখো একেবারে এইখান থেকে শুরু হচ্ছে, তারপরে শেষ হচ্ছে একেবারে আ পর্যন্ত। তাহলে এই যে পুরোটা প্রসারিত। তাহলে প্রসারিত কটা দেখো, দেখতে পাচ্ছ কটা ধ্বনি প্রসারিত, 1 2 3 4টা। এই 4টা ধ্বনি, এই 4টা ধ্বনি হচ্ছে প্রসারিত। দেখো প্রসারিত আমরা একবার দেখে নি কিভাবে প্রসারিত হচ্ছে ঠোঁটটা। দেখো যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ, আমাদের সরি আমাদের ঠোঁট কম বেশি কি হবে বলতো, প্রসারিত হবে, একটু একটু করে প্রসারিত হবে, তাকে বলা হয় প্রসারিত স্বর। যেমন হ্রস্ব ই, তারপরে দেখো এ, তারপরে এ, আ। দেখো আস্তে আস্তে কি হলো, জিভটা, জিভটা কিন্তু না, আবার ভুল করছি, ঠোঁটটা আস্তে আস্তে কি বলতো প্রসারিত হচ্ছে। দেখো ই, এ, এ, আ, আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। তাই এই 4টা ধ্বনিকে কি বলবো, প্রসারিত স্বরধ্বনি। তারপরে চলে এসো প্রসারিত স্বরধ্বনি, দেখো নম্বর অনুযায়ী একবার দেখে নি। দেখো হ্রস্ব ই দেখো 1 নম্বরে, তারপরে এ দেখো 3 নম্বরে, তারপরে চলে এসো এ আর রয়েছে দেখো এই যে দেখো 5 নম্বরে, এবং আ রয়েছে 7 নম্বরে। তাহলে এগুলো হচ্ছে প্রসারিত স্বর। তারপরে আরেকটা ভাগ রয়েছে কুঞ্চিত স্বর। প্রসারিত স্বরের ব্যাপারে আর একটা কথা বলে দিই, প্রসারিত স্বরের কিন্তু আর একটা নাম রয়েছে, সেটা কি বলতো, প্রসৃত স্বর। প্রসারিত স্বর বা প্রসৃত স্বর। এবার আসি কুঞ্চিত স্বরে। দেখো কুঞ্চিত স্বর কোনগুলো বলতো, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা আস্তে আস্তে কুঞ্চিত হয়ে যাবে, গোল হয়ে যাবে, কুঞ্চিত হয়ে উঠিয়ে যাবে একেবারে, ঠিক আছে, সেগুলো বলতো কুঞ্চিত স্বর। দেখো এই যে 3টে, এখানে কিন্তু 3টে, হ্রস্ব উ, ও আর অ, এই 3টে কি বলতো কুঞ্চিত স্বর, এই 3টে কুঞ্চিত, ঠিক আছে, কুঞ্চিত, 3টে হচ্ছে কুঞ্চিত।
তাহলে দেখো কিভাবে কুঞ্চিত, দেখো আমরা উচ্চারণ করে দেখে নিই, খুব সতর্কভাবে কিন্তু উচ্চারণ করতে হবে। দেখো হ্রস্ব উ, ও, অ। দেখো আমাদের ঠোঁটটা কিন্তু প্রসারিত হচ্ছে না, আস্তে আস্তে কি হচ্ছে, কুঞ্চিত হয়ে গোল হয়ে যাচ্ছে। তা এই যে তিনটে, ঠিক আছে, এই তিনটে স্বরধ্বনি হ্রস্ব উ, ও এবং অ, এর নাম কি বলতো, কুঞ্চিত স্বর। নম্বর অনুসারে দেখো হ্রস্ব উ রয়েছে 2 নম্বরে, ও রয়েছে দেখো 4 নম্বরে, আর অ রয়েছে দেখো 6 নম্বরে। তাহলে এখানে 2, 4 এবং 6 কি বলতো, এগুলো কুঞ্চিত স্বর। কুঞ্চিত স্বরের কিন্তু আর একটা নাম রয়েছে, সেটা কি বলতো, কুঞ্চিত বর্তুল, ঠিক আছে, বর্তুল, কুঞ্চিত বা বর্তুল বলতে পারো একে। তো আমরা ঠোঁটের অবস্থা, ঠিক আছে, কেমন অবস্থায় থাকছে, প্রসারিত অবস্থায় থাকছে না কুঞ্চিত অবস্থায় থাকছে, সে অনুসারে কিন্তু ভাগ করে নিলাম, আর এখানে সেই হিসাবে এগুলো পেলাম। তারপরে দেখো এটা তো গেল ঠোঁটের অবস্থা, এবার ঠোঁটের ফাঁক, ঠিক আছে, এই যে আমাদের ঠোঁট দেখতে পাচ্ছ ছবি দেখেছি, এটা ওষ্ঠ এবং অধর। আমরা কথা বলার সময় হয়তো কখনো এইটুকুটা ফাঁক, কখনো এতটা ফাঁক হলো মুখ, কখনো হয়তো এতটা হলো, কখনো এতটা হলো, এই যে ফাঁক, ঠিক আছে, দুটো ঠোঁটের মধ্যে দূরত্ব আস্তে আস্তে দেখো কখনো কম থাকছে, কখনো বেশি হয়ে যাচ্ছে। এই যে ঠোঁটের সেই ফাঁক, ঠিক আছে, এখানে কি বলতো, ঠোঁটের ফাঁক, ঠোঁটের কি লিখবো, ফাঁক। তাহলে ঠোঁটের ফাঁক অনুসারে এই যে ভাগগুলো দেখো আমি লিখে রেখেছি, সংবৃত, কি রয়েছে বলতো, সংবৃত। তারপরে কি রয়েছে বলতো, অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। তারপরে কি রয়েছে দেখো, রয়েছে অর্ধ বিবৃত, কি রয়েছে, অর্ধ বিবৃত, বিবৃত। তারপরে দেখো কি রয়েছে বলতো, এক বিবৃত, বিবৃত, ঠিক আছে। তাহলে সংবৃত কাকে বলবো বলতো, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ওষ্ঠ এবং অধরের মধ্যে যে ফাঁকটা, ঠিক আছে, মুখের ফাঁকটা, সেটা সবচাইতে কম থাকে, থাকে না বললেই চলে। দেখো ই, উ, হ্রস্ব ই, হ্রস্ব উ। দেখো ঠোঁট দুটোর মধ্যে, ওষ্ঠ এবং অধরের মধ্যে ফাঁক দেখো প্রায় নেই বললেই চলে। তাহলে ফাঁকটা সব চাইতে যদি কম থাকে তাহলে সেটাকে কি বলবো, সংবৃত। তারপরে দেখো ঠোঁট দুটোর ফাঁক সংবৃতের তুলনায় যদি একটু বেড়ে যায়, একটু বেড়ে গেলে কি হয়ে যাবে বলো তো, হয়ে যাবে অর্ধ সংবৃত। যেমন দেখো এ, ও, দেখতে পাচ্ছ, এর তুলনায়, ঠিক আছে, এই সংবৃতর তুলনায় কিন্তু একটু ফাঁক বেড়ে গেল ঠোঁটের মধ্যে। তারপরে তার চাইতে যদি এই অর্ধ সংবৃত উচ্চারণ করার সময় ঠোঁটের যে ফাঁকটা ছিল তার চাইতে যদি আরো একটু বেড়ে যায় তাহলে কি হবে বলো তো, অর্ধ বিবৃত। যেমন দেখো এ, অ, দেখো ভালো করে লক্ষ্য করো ঠোঁটের ফাঁকটা, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এই যে ওষ্ঠ এবং অধর, এই দুটোর মধ্যে দূরত্ব, ফাঁক, আমাদের মুখের ফাঁক সব চাইতে যদি বেশি হয় তাহলে তাহলে কি বলবো সেটাকে বলো তো, বিবৃত। কি বলবো, বিবৃত। যেমন আ, দেখো কতটা ফাঁক রয়েছে, তাই এই আটা কি বলতো, বিবৃত। তাহলে আমি লিখে দিই, এই যে এখানে লিখছি, এটা কি বলতো, সংবৃত, সংবৃত। তারপর এই যে এটা কি বলতো, অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। তারপরে চলে এলাম এখানে, এটা কি বলতো, অর্ধ, অর্ধ বিবৃত, বিবৃত।
তারপরে একেবারে নিচে এখানে এটা কি বলতো? বিবৃত। বিবৃত, ঠিক আছে, বিবৃত। বিবৃত কেমন? দেখো আমরা যদি নম্বর অনুসারে দেখি তাহলে উচ্চ স্বরের যে নম্বরগুলো দেখলাম সেই অনুসারেই কিন্তু সংবৃত হয়ে যাবে। উচ্চ স্বর, নিম্ন স্বর, উচ্চ মধ্য স্বর, এগুলোর ব্যাপারে কি ছিল বলতো? আমাদের জিভের ওঠানামা ছিল, জিভটা কোথায় থাকছে, উঁচুতে থাকছে, একটু নিচুতে থাকছে, সবচাইতে নিচে থাকছে, সেই অনুসারে। আর এই যে সংবৃত, অর্ধ সংবৃত, এটা কি বলতো? আমাদের ঠোঁটের ফাঁকটা, ঠিক আছে, কথা বলার সময় কতটা ফাঁক থাকছে ঠোঁট দুটোর মধ্যে, ওষ্ঠ এবং অধরের মধ্যে, সেই ফাঁক অনুসারে কিন্তু এগুলো হয়েছে, কিন্তু বর্ণগুলো একই, ঠিক আছে, ধ্বনিগুলো। তাহলে ব্যাপারটা আমি একবার পুরোটা আলোচনা করে নিই। প্রথমে আমরা জিভের অবস্থান অনুসারে ভাগ করেছিলাম। জিভের অবস্থান অনুসারে ভাগ করেছিলাম, সেখানে আমরা মৌলিক স্বরধ্বনির দুটো ভাগ করেছি। একটা হচ্ছে সম্মুখ স্বর করেছিলাম, আর একটা করেছিলাম পশ্চাৎ স্বর। সেখানে সম্মুখ স্বর কি হয়েছিল বলতো? আমাদের জিভটা কথা বলার সময় মুখের ভেতরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সব সময় সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছে বলেই তার নাম হয়েছে সম্মুখ স্বর। কোনগুলো? যেমন হ্রস্ব ই, এ, এ। তেমনি জিভটা যখন পেছন দিকে যাওয়ার চেষ্টা করেছে তখন কি হয়েছে বলতো? পশ্চাৎ স্বর, হ্রস্ব উ, ও, অ, ঠিক আছে। আর যখন দেখবে জিভটা সামনেও যায়নি পেছনেও যায়নি, মাঝখানে স্থিরভাবে থেকে গেছে, তখন হয়েছে কেন্দ্রীয় স্বর, আ। তাহলে জিভের অবস্থান অনুসারে তিনটে ভাগ হয়েছিল: সম্মুখ স্বর, পশ্চাৎ স্বর এবং কেন্দ্রীয় স্বর। বুঝতে পারলে? তারপরে আমরা কি করলাম বলো তো? তারপরে আমরা সেই জিভের অবস্থান নয়, এখানে আবার ওঠানামা অনুসারে ভাগ করলাম। ওঠানামা অনুসারে দেখো আমরা ভাগ করে চারটা ভাগ পেয়েছিলাম: উচ্চ স্বর, উচ্চ মধ্যস্বর, নিম্ন মধ্যস্বর এবং নিম্ন স্বর। তাহলে এইভাবে যখন, তখন কিন্তু আর এখানে উপর নিচে যায়নি, এরকম ভাবে গেছি। তাহলে এই দুটো ওপরের দুটো হ্রস্ব ই এবং হ্রস্ব উ, জিভ সবচাইতে ওপরে থাকছে, হয়ে গেল উচ্চ স্বর। তারপরে এ, ও, একটু জিভটা নামলো, হলো উচ্চ মধ্যস্বর। তারপরে দেখো এ, অ, আরো একটু নেমে গেল জিভটা, হয়ে গেল নিম্ন মধ্যস্বর। তারপরে দেখো আ, একেবারে সবচাইতে নিচে নেমে গেল, আর নিচে যাওয়া যাবে না, হয়ে গেল নিম্ন স্বর। তাহলে জিভের ওঠানামা কমপ্লিট কাজ। তাহলে জিভ নিয়ে হয়ে গেল। এবার ঠোঁটে এসেছিলাম। প্রথমে কি বলেছিলাম? ঠোঁটের অবস্থা। ঠোঁটের অবস্থা মানে ঠোঁটটা কেমন ভাবে থাকছে? ঠোঁটটা কুঞ্চিত থাকছে, ঠোঁটটা প্রসারিত থাকছে, সেই অনুসারে করেছিলাম। দেখো প্রসারিত, যার আর একটা নাম হয়েছে প্রসৃত, প্রসৃত। তো এখানে দেখো চারটা কিন্তু আমরা প্রসারিত স্বরধ্বনি পেয়েছি বা মৌলিক স্বর পেয়েছি। দেখো এগুলো কি কি বলতো? হ্রস্ব ই, এ, এ, আ। দেখো আস্তে আস্তে প্রসারিত হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে ঠোঁট। তাহলে এগুলো হচ্ছে প্রসারিত, হ্রস্ব ই, এ, এ এবং আ। এই চারটা হচ্ছে প্রসারিত বা প্রসৃত স্বর। তারপরে দেখো ওইদিকে আমরা কি পেয়েছি? কুঞ্চিত। কি পেয়েছিলাম বলতো? এই যে দেখো এখানে লিখে রেখেছি, এই যে ছক করে, এই তিনটাকে একসাথে টেনে কুঞ্চিত। দেখো কুঞ্চিতর আর একটা নাম কি বলেছিলাম বলতো? বর্তুল। এগুলো কুঞ্চিত কেন? আমাদের ঠোঁটটা একদম কুঞ্চিত হয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে। তাহলে কুঞ্চিত ছিল কি বলতো? প্রথমে ছিল হ্রস্ব উ, তারপরে ছিল ও, তারপরে ছিল অ, ঠিক আছে, অ, অ। তাহলে এগুলো হচ্ছে কুঞ্চিত বা বর্তুল স্বর। তাহলে হ্রস্ব উ, ও এবং অ হচ্ছে কুঞ্চিত বা বর্তুল স্বর। তাহলে জীবের অবস্থা হয়ে গেল। তারপরে করেছিলাম আমরা জিভের, মানে জীবের অবস্থা না, ঠোঁটের অবস্থা। এবার ঠোঁটের ফাঁক, ঠিক আছে, এই যে দুটো মুখ বন্ধ, কথা বলবো ফাঁক হবে,
আস্তে আস্তে বেশি হবে, কখনো কম হবে। তাহলে দেখো আমাদের জীবের ফাঁকটা যখন সবচাইতে কম ছিল তখন হয়েছিল সংবৃত। সংবৃত ছিল কি কি বলতো, হ্রস্ব ই এবং হ্রস্ব উ। তারপরে ফাঁকটা যখন একটু বেড়ে গেল, দুটো ঠোঁটের মধ্যে ওষ্ঠ এবং অধর এদের মধ্যে যখন দূরত্ব একটু বাড়লো, তাহলে তখন হয়ে গেল বলো অর্ধ সংবৃত। দেখো এ ও, দেখো ফাঁকটা। তারপরে যখন ফাঁকটা আরো একটু বেড়ে গেল কি হলো বলো তো, অর্ধ বিবৃত। দেখো এ অ, দেখতে পাচ্ছ? তারপর ফাঁকটা একেবারে সবচাইতে যখন বেশি হয়ে গেল তখন হলো বিবৃত আ। বুঝতে পারলে? তাহলে দেখো এগুলো তো নাম পেলাম, কিন্তু দেখো সবচাইতে যখন নিচে আমরা আ আসছি, আ এর কিন্তু তিনটে নাম পেয়ে গেলাম। একটা হচ্ছে কেন্দ্রীয়, নিম্ন আর বিবৃত। কেন্দ্রীয় মানে জীবটা কেন্দ্রে অবস্থান করছে, একেবারে মাঝখানে। নিম্ন মানে জীব সবচাইতে নিচে অবস্থান করছে। আর বিবৃত মানে কি বলতো, আমাদের যে ফাঁকটা, ঠিক আছে, মুখের যে ফাঁকটা সবচাইতে বেশি আ। বুঝতে পারলে? ঠোঁট দুটোর মধ্যে দূরত্ব ফাঁক। তাহলে তোমাদের আমি মৌলিক স্বরধ্বনির পুরো ছকটা কিন্তু বিশ্লেষণ করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও মানে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমার এই ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে, যদি এতটুকু পরিমাণে তোমাদের উন্নতি হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এই ভিডিওটা। ঠিক আছে? তো ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে।